আমাদের আজকে হচ্ছে লেকচার নাম্বার 11। আজকের লেকচার থেকে আমরা মূলত ইকুয়েশন ডিরাইভ করা শুরু করব, বুঝছো? এতদিনও আমরা ইকুয়েশন কিছু কিছু ডিরাইভ করছি, কিন্তু বেসিক্যালি আমাদের সেমিকন্ডাক্টর রিলেটেড যে পড়াশোনা এবং এই পড়াশোনার মধ্যে যে প্রাইমারি ইকুয়েশন যেগুলো ছিল সেগুলো আমরা মূলত আজকে থেকে ইকুয়েশনগুলো ডিরাইভ করা শুরু করব। এতদিন যা ছিল সেটা ছিল ব্যাকগ্রাউন্ড স্টাডি, ওগুলার হেল্প নিয়ে আমাদের সেমিকন্ডাক্টরের অ্যাপ্লিকেশন গুলো আমরা এখন থেকে দেখবো আর কি। তো ধরো যে এর আগে আমরা কেপি মডেলের ইকুয়েশন ডিরাইভ করছি, বা হচ্ছে আমরা ডস ফাংশন যেটা আছে ডেনসিটি অফ স্টেটস ফাংশন সেটার ইকুয়েশনও ডিরাইভ করছি, কিন্তু ওগুলা সরাসরি সেমিকন্ডাক্টরের সাথে ওভাবে রিলেটেড না। আমাদের যে চ্যাপ্টারটা চ্যাপ্টার 3, ওই চ্যাপ্টারটার নাম হচ্ছে কি সেমিকন্ডাক্টরস ইন ইকুইলিব্রিয়াম। তাইলে সেমিকন্ডাক্টরস ইন ইকুইলিব্রিয়াম মানে কি? ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে সাম্যাবস্থা, এমন একটা কন্ডিশন যে কন্ডিশনে আমরা সেমিকন্ডাক্টর মেটেরিয়ালটাকে কোন রকমের এক্সটার্নাল কোনো ফোর্স বা এনার্জি অ্যাপ্লাই করতেছি না। রেগুলার সেমিকন্ডাক্টর, এই রেগুলার সেমিকন্ডাক্টরের মধ্যে তার ইলেকট্রনের সংখ্যা, তার হোলের সংখ্যা, তারপরে তার এনার্জি স্টেটস যেটা ডেনসিটি থেকে ক্যালকুলেশন করা যায়, এই জিনিসগুলা আমরা হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশনের জন্য ডিরাইভ করব। আর এরপর আমরা যখন চ্যাপ্টার 4 এ যাব, তখন আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে কি এক্সেস ক্যারিয়ার্স ইন সেমিকন্ডাক্টরস। তখন ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা ভেঙে যাবে এবং সেখানে আমরা এক্সটার্নাল বিভিন্ন রকম ইলেকট্রিক্যাল ফিল্ড অথবা হচ্ছে তোমার থার্মাল এনার্জি এগুলা প্রোভাইড করব। প্রোভাইড করার পরে দেখব যে সাম্যাবস্থা যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে ইলেকট্রন হোলের সংখ্যা কিভাবে পরিবর্তন হয়। তাহলে দুইটা চ্যাপ্টারের কনসেপ্ট হচ্ছে দুই রকম। প্রথমে চ্যাপ্টার 3 তে হচ্ছে যে এটা সম্পূর্ণ কি বলে যে একটা সাম্য অবস্থা মেনটেন করবে, ইকুইলিব্রিয়াম অবস্থা, তখন কি হবে। আর চ্যাপ্টার 4 এ হচ্ছে ইকুইলিব্রিয়াম যদি না থাকে তখন কি হবে। তো এখন থেকে আমাদের যে জিনিসগুলো আমরা আলোচনা করব, এই জিনিসগুলো চ্যাপ্টার 3 তেও আছে, চ্যাপ্টার 4 এও আছে। তো আমরা যেটা করি যে আমরা চ্যাপ্টার 3 তে জিনিসগুলো ডিটেইলস আলোচনা করব, আর চ্যাপ্টার 4 এ আমরা আর অত ডিটেইলস আলোচনা করব না। আমরা তখন বলবো যে উইথ রেফারেন্স ফ্রম চ্যাপ্টার 3 আমরা এটা জানি, জানলে আমরা এইভাবে করে এগুলো ডিরাইভ করতে পারি। মনোযোগ দিয়ে আর কি জিনিসগুলো বুঝতে হবে। তো আমাদের প্রথমে ডিরাইভেশনের শুরুতে প্রথমে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ ফার্মি লেভেল। তো ফার্মি লেভেল সম্বন্ধে আমাদের রাফলি একটা আইডিয়া হয়তো এরকম ভাবে আছে যে আমি যদি একটা এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম চিন্তা করি, ধরো আমি যদি একটা এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম চিন্তা করি এরকম, যে আমাদের টপ লেভেলটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, বটম লেভেলটা হচ্ছে আমাদের ভ্যালেন্স ব্যান্ড, আর এর মাঝখানে হচ্ছে আমাদের ব্যান্ড গ্যাপ এনার্জি, বা যেটাকে আমরা বলতেছি ইজি। ইজি, আচ্ছা। এখন আমি যদি এই মাঝখানে একটা লেভেলের কথা চিন্তা করি ইএফ, তাইলে তাইলে এটা থেকে কি বোঝা যাবে বলতো? এই ঠিক মাঝখানে, বরাবর মাঝখানে ধরো ইজি ছিল, কথার কথা সিলিকনের ক্ষেত্রে ইজি হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট। এখন আমি যদি ফার্মি লেভেলটা ঠিক মাঝখানে আঁকি, যেটা হচ্ছে উপর থেকে এই পর্যন্ত হচ্ছে ধরো 0.55 ইলেকট্রন ভোল্ট, 0.55 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, এটা যে মাঝখানেই হবে তা না, এটা উপরের দিকেও থাকতে পারে, এটা নিচের দিকেও থাকতে পারে, কিন্তু ধরো বোঝার সুবিধার্থে আমি ঠিক মাঝখানে ড্র করলাম। তাইলে এই ফার্মি লেভেলটা মাঝখানে আছে, এই কথার অর্থটা কি দাঁড়াবে? সেমিকন্ডাক্টর মেটেরিয়ালটা হচ্ছে ধরো সিলিকন, তাহলে সিলিকন মেটেরিয়ালের ক্ষেত্রে ফার্মি লেভেলটা ঠিক মাঝখানে আছে, এই ব্যান্ড গ্যাপের ঠিক মাঝখানে আছে। এই কথার অর্থ কি দাঁড়াবে বলতো? কোনো এক্সাইটেশন না দেওয়া হলে এই ইএফ পর্যন্ত আমার ইলেকট্রন পাওয়ার ডেনসিটি থাকবে 1, প্রবাবিলিটি। রাইট, রাইট। তাহলে এইখানে ইএফটা দিয়ে বোঝাচ্ছে ইএফ এর উপরে ইলেকট্রন থাকবে, এই জায়গায়, এই জায়গায় কি ইলেকট্রন থাকবে? খেয়াল করে একটু বলো তো, এই সাইডে কি ইলেকট্রন থাকবে নাকি এই সাইডে ইলেকট্রন থাকবে? নিচের দিকে থাকবে, এটা ইএফ এর হচ্ছে নিচে। ধরো রিজিয়ন 1 আর এটা হচ্ছে ধরো রিজিয়ন 2, তাহলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 1 এ থাকবে নাকি 2 তে থাকবে? বলছো তো, মাত্রই তো বলছো যে নিচের দিকে থাকবে, রাইট। তাহলে এক নম্বর পজিশনে ইলেকট্রন থাকার সম্ভাবনা নাই, 2 নম্বর পজিশনে ইলেকট্রন থাকার সম্ভাবনা হচ্ছে অনেক বেশি।
তাইলে ওভারঅল ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কত বলতো? যেহেতু ইএফটা মাঝখানে আছে, তাহলে ওভারঅল ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কতটুকু? হাফ, রাইট, অথবা 50%, তাই না? ওভারঅল ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা হচ্ছে 50%। এখন যদি ধরো এই ফার্মি লেভেলটা তার জায়গা পরিবর্তন করে একটু এইদিকে সরে আসে, এইদিকে বলতে ইসি লেভেলের কাছে চলে যায়, অথবা আরো এইদিকে নিচের দিকে চলে আসে, যেটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডের কাছে, তাহলে দুইটা পজিশন হইতে পারে। একটা হচ্ছে সে কন্ডাকশন ব্যান্ডের কাছে চলে যাবে, আর একটা হচ্ছে সে ভ্যালেন্স ব্যান্ডের কাছে চলে আসবে। যদি কন্ডাকশন ব্যান্ডের কাছে যায়, এই কথার অর্থ কি? সিস্টেমের মধ্যে ইলেকট্রনের সংখ্যা বাড়তেছে নাকি হোলের সংখ্যা বাড়তেছে বলতো? যদি ফার্মি লেভেলটা মাঝখানের এই জায়গাটা পরিবর্তন করে কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছি চলে আসে, তাইলে কন্ডাকশন ব্যান্ড আর ফার্মি লেভেলের মধ্যে গ্যাপ অনেক কমে যাবে। খেয়াল করে দেখো, এই দুটার গ্যাপ অনেক কমে যাবে। তাহলে এটা কি ইলেকট্রনের নাম্বার বৃদ্ধির কারণে নাকি হোলের সংখ্যা বৃদ্ধির কারণে বলতো? হোলের সংখ্যা। আন্দাজ করে বলো, কন্ডাকশন ব্যান্ডের দিকে কে যেতে চায়? ইলেকট্রন যেতে চায় না হোল? ইলেকট্রন। ইলেকট্রন যেতে চায়। তাইলে যদি ফার্মি লেভেলের পজিশন উপরের দিকে শিফট করে, তাহলে সেটা ইলেকট্রনের নাম্বার বেড়ে গেছে সেটা ইন্ডিকেট করে, ঠিক আছে? আর যদি ফার্মি লেভেল নিচের দিকে নেমে চলে আসে, যেটা ব্যালেন্স ব্যান্ডের কাছাকাছি, সেই ক্ষেত্রে আমরা বুঝবো যে আমাদের সিস্টেমের মধ্যে হোলের সংখ্যা বেড়ে গেছে। তাইলে এই সিস্টেমের মধ্যে ইলেকট্রন বাড়াবা কিভাবে বলতো, বা হোল বাড়াবা কিভাবে? আচ্ছা, প্রথমে ইলেকট্রন বলো। যে একটা ইকুইলিব্রিয়াম অবস্থা ছিল, সেইখানে ইলেকট্রনের সংখ্যা তো অটোমেটিক বেড়ে যাবে না, নিশ্চয়ই আমাকে কিছু করতে হবে। তো কি করলে ইলেকট্রন বাড়বে আন্দাজ করো? এটা হচ্ছে ম্যানমেড অপারেশন, তাই না? এখানে আমাদেরকে কিছু একটা করা লাগবে যাতে করে সিস্টেমের মধ্যে ইলেকট্রন সংখ্যা বেড়ে যায়, এবং ইলেকট্রন সংখ্যা বেড়ে গেলে ফার্মি লেভেলের পজিশনটাও পরিবর্তন হয়ে যায়। কি করব বলো? সুন্দর একটা নাম আছে তো, ইকুইলিব্রিয়াম অবস্থাকে চেঞ্জ করতে হবে। কারণ ইকুইলিব্রিয়াম অবস্থায় ফার্মি লেভেল কোথায় থাকবে? ইকুইলিব্রিয়াম অবস্থায় ফার্মি লেভেলটা সবসময় কোথায় থাকবে বলো? মাঝখানে থাকবে না? মাঝখানে থাকার অর্থ হচ্ছে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনাও হাফ বা 50%, একইভাবে হোল পাওয়ার সম্ভাবনাও হাফ অথবা 50%। কারণ ইলেকট্রনের থাকা আর না থাকা মানে হোল। ইলেকট্রন থাকা যদি 50% হয় সম্ভাবনা, তাহলে ইলেকট্রন না থাকা বা হোল পাওয়ার সম্ভাবনাও 50%ই হবে। তাহলে সেক্ষেত্রে আমাকে বলো, তুমি যদি অবস্থার পরিবর্তন করতে চাও, ইলেকট্রনের সংখ্যা বাড়াইতেছো বা হোলের সংখ্যা বাড়াইতেছো, সেটা কিভাবে করবা? কি করতে হয় ভুলে গেছো? বলতে হবে, এটা কাউকে না কাউকে বলতে হবে। দেখি আমি কে কে ক্লাসে আসে। আমাদের সিআররা কই? ইলেকট্রনের সংখ্যা বাড়াবা কিভাবে? হুম, আচ্ছা, ভুলে গেছো তাহলে। যাই হোক, এটা হচ্ছে আমরা কি করতে পারি, আমরা ডোপিং করতে পারি। আমরা কোনো থার্মাল এক্সাইটেশন বা অন্য কোনো এক্সাইটেশন না দিয়ে একদম সিম্পল এজ দ্যাট আমরা জাস্ট ডোপিং করতে পারি। ডোপিং আমরা কয়ভাবে করতে পারি বলো? বেসিক বুঝতে হবে। আমি গড় গড় করে পড়াই গেলাম, তুমি ধরতে পারলা না কিছু, তো লাভ কি? আমরা একদম বেসিক থেকে শুরু করব। এগুলো ইকুয়েশন টিকুয়েশন সব তুমি এমনিও বুঝতে পারবা যদি তোমার বেসিক ক্লিয়ার থাকে। বলো ডোপিং কয়ভাবে করবা? দুই ভাবে। কি কি? একটা হচ্ছে এন টাইপ ডোপিং, তাই না? একটা হচ্ছে এন ডোপিং, আর একটা হচ্ছে পি ডোপিং। এখন এন ডোপিং করার সময় তরিকাটা কি হবে? কিভাবে ডোপিং করলে সেটা এন, আর কিভাবে করলে সেটা পি বলো? এন কখন হবে আর পি কখন হবে বলো? আমাদের সেমিকন্ডাক্টর গুলা কোন গ্রুপের মেটেরিয়াল বলো তো? সেমিকন্ডাক্টর গুলা কোন গ্রুপের মেটেরিয়াল? গ্রুপ কত? 4। 4। গ্রুপ 4, গুড। তাহলে গ্রুপ 4 মেটেরিয়ালকে তুমি এখন ডোপিং করতেছো। তাহলে ডোপিং করার সময় তুমি এন ডোপিং করতে চাও, তাহলে কি করবা? কোন গ্রুপে যাবা? 5 নাম্বার। 5 নাম্বার, রাইট, ভেরি গুড। তাহলে 5 নাম্বার গ্রুপ থেকে যখন তুমি ডোপিং করবা, সব সময় চিন্তা করবা যে 5 মানে হচ্ছে একটা করে ইলেকট্রন বেশি, তাই না? এন ডোপিং মানে হচ্ছে একটা করে ইলেকট্রন সংখ্যা বেশি,
এস ফর এক্সাম্পল আর্সেনিক, আর্সেনিক যদি তুমি নাও তাহলে সেখানে হচ্ছে গ্রুপ 5 ডোপিং করা যাবে। তার মানে একটা পিওর সেমিকন্ডাক্টর, ধরো একটা পিওর সেমিকন্ডাক্টর সিলিকন, এর সাথে যদি তুমি এখন আর্সেনিককে ডোপিং করো তাহলে সেটা এন ডোপিং হিসেবে রেজাল্ট দিবে তোমাকে, সেখানে ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাবে। এই ধরনের সিচুয়েশনে ফার্মি লেভেল লিফট করবে, উপরের দিকে লিফট করবে। আর তুমি যদি পি ডোপিং করো তাহলে তুমি কোন গ্রুপে যাবা? 3 নাম্বার। 3 নম্বর গ্রুপে, যেখানে ইলেকট্রনের সংখ্যা একটা করে কম আছে, তার মানে হোলের সংখ্যা একটা করে বেশি আছে। যে কোনো আলোচনায় যখনই ইলেকট্রন তখনই মনে করবা সেখানে হোলও জড়িত, ইলেকট্রন থাকলে হোল নাই আর ইলেকট্রন না থাকলে হোল আছে, এইভাবে চিন্তা করো। তাহলে পি ডোপিং করলা গ্রুপ 3, যেমন একটা গ্রুপ 3 ম্যাটেরিয়াল হচ্ছে বোরন, তুমি যদি বোরনের সাথে সিলিকনকে ডোপ করো তাহলে সেখানে হোলের সংখ্যা বাড়বে, এবং হোলের সংখ্যা বেড়ে যাওয়া মানে ফার্মি লেভেলটা একটু দুর্বল হয়ে যাবে, ফার্মি লেভেলটা একটু নিচের দিকে নেমে চলে আসবে, যেটা ভ্যালেন্স ব্যান্ডের কাছাকাছি। তাহলে ওভারঅল ফার্মি লেভেলের কনসেপ্টটা আমাকে কি বুঝতে সাহায্য করবে বলতো? ইলেকট্রনের কি নাম্বার, নাম্বার অফ ইলেকট্রন, কাইন্ড অফ নাম্বার অফ ইলেকট্রন। এখন নাম্বার অফ ইলেকট্রন ফার্মি লেভেল থেকে তুমি যখন বুঝতে পারবা তখন তুমি দুইটা সিদ্ধান্তে উপনীত হবা। এক, ম্যাটেরিয়ালটা কি এন টাইপ আছে নাকি পি টাইপ আছে। তুমি যদি দেখো ফার্মি লেভেল এক্সাক্ট মিডলে আছে যে কোনো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, তার মানে সেটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে, ওখানে কোনো ডোপিং করা হয় নাই বা এক্সটার্নাল কোনো এনার্জি ওখানে প্রোভাইড করা হয় নাই। কিন্তু তুমি যদি দেখো যে ফার্মি লেভেলটা মাঝখানে না থেকে উপরের দিকে সরে গেছে, তাহলে অবশ্যই ওই ম্যাটেরিয়ালটা এন টাইপ এবং সেখানে ইলেকট্রন সংখ্যা বেশি। যদি দেখো ফার্মি লেভেলটা নিচের দিকে নেমে গেছে তাহলে বুঝবা ম্যাটেরিয়ালটা পি টাইপ এবং সেখানে হোলের সংখ্যা বেশি। ঠিক আছে, এই ধারণাগুলো আমাদের ফার্মি লেভেল থেকে পাওয়া যায়। আচ্ছা, এখন তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড স্টাডি শেষ, এখন আমরা বইয়ে যেভাবে লেখা আছে আমরা সেইভাবে দেখি জিনিসগুলো। প্রথমে যেটা আমরা, আচ্ছা বলো এতদিন ক্লাস করার পর যে এস এম মানে কি বলো, এটা মানে কি বলো? টিন। কি? ট্রিটমেন্ট। স্ট্রিটম্যান, রাইট। এটা হচ্ছে আমাদের তো দুইটাই বই, একটা হচ্ছে স্ট্রিটম্যান আর একটা হচ্ছে নিমেন। মাঝখানে দুইটা লেকচার কিন্তু আমরা নিমেন থেকে নিছিলাম, খেয়াল করো। যেখানে যেখানে দেখবে এসএম তার মানে সেটা স্ট্রিটম্যানের বইয়ের, এটা হচ্ছে সেই টপিক নাম্বার। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের এই টপিকটা হচ্ছে ইন্ট্রিনজিক ম্যাটেরিয়াল 3.2.3। আচ্ছা তাহলে ইন্ট্রিনজিক ম্যাটেরিয়াল, ইন্ট্রিনজিক বলতে বোঝায় পিওর ম্যাটেরিয়াল। ইন্ট্রিনজিক মানে কি, যেটা হচ্ছে একদম সম্পূর্ণ পিওর ম্যাটেরিয়াল, যেই পিওর ম্যাটেরিয়ালে কোনো ধরনের ডোপিং করা হয় নাই। আচ্ছা, যদি এরকম কোনো পিওর ম্যাটেরিয়ালের কথা তুমি চিন্তা করো তাহলে সেই ম্যাটেরিয়ালের মধ্যে নাম্বার অফ ইলেকট্রন সমান সমান নাম্বার অফ হোল সমান সমান ইন্ট্রিনজিক কনসেন্ট্রেশন বলা হয়। এটাকে বলা হয় ইন্ট্রিনজিক কনসেন্ট্রেশন। পিওর ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ফার্মি লেভেলের পজিশন কোথায় হবে বলো? একটা পিওর ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যেহেতু ইলেকট্রন এবং হোলের সংখ্যা সমান, তাহলে ফার্মি লেভেলের পজিশন কোথায় হবে? একদম মাঝামাঝি। একদম মাঝামাঝি হবে, রাইট। দেখছো, বেসিক বুঝতে হবে, বেসিক বুঝবা। এখন তোমার পরীক্ষায় ইন্ট্রিনজিকের ম্যাটেরিয়ালের ডেফিনিশন আসলে তুমি লিখতে পারবা। অথবা তুমি ডেফিনিশন ভুলে গেছো, বিলিভ মি, তুমি যদি শুধু এইটুক ছবি আঁকো আমি তোমাকে 2 এ 2 দিব, কারণ তুমি বুঝো যে ফার্মি লেভেল মাঝখানে থাকা মানেই সেটা ইন্ট্রিনজিক ম্যাটেরিয়াল। দ্যাটস ইট, এনাফ। আচ্ছা তাহলে নাম্বার অফ ইলেকট্রন এই চ্যাপ্টার থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা যখনই কোথাও এন লেখা পাবো বা পি লেখা পাবো বা এন আই লেখা পাবো, এগুলা দেখা মাত্র আমাদের বুঝতে হবে কোনটা কি। প্রথমে বুঝতে হবে শুধু এন বা ছোট হাতের এন, এটা মানে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন। পি মানে হচ্ছে নাম্বার অফ হোল, নাম্বার অফ হোল। আর এন আই মানে হচ্ছে ইন্ট্রিনজিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন। আই দিয়ে বুঝাবে ইন্ট্রিনজিক, এখানে যে ছোট করে আইটা আছে এটা দিয়ে বুঝাবে ইন্ট্রিনজিক ম্যাটেরিয়াল এবং ইন্ট্রিনজিক ম্যাটেরিয়ালের কনসেন্ট্রেশন। এখন তুমি বলতে পারো যে এন আই না লিখে আমি তো পি আই ও লিখতে পারতাম। হ্যাঁ লিখতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু কমনলি এটাকে এন আই হিসেবে লেখা হয়, ইন্ট্রিনজিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন। তাইলে ইন্ট্রিনজিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এন সমান পি সমান এন আই। এখন ম্যাটেরিয়ালটা যদি ইমপারফেক্ট হয় বা এক্সট্রিনজিক হয় বা ইমপিওর হয়, সেই ক্ষেত্রে কি এই কোয়েশনটা ভ্যালিড থাকবে? আর এই কোয়েশনটা কি আর তখন ভ্যালিড থাকবে না, চেঞ্জ হয়ে যাবে, তাই না? আচ্ছা, Yes, sir. সেটা আমরা পরের স্লাইডে গেলেই পাবো। তাহলে এখানে ধরো এটা হচ্ছে একটা সিলিকন, এটা যদি সিলিকন হয় আশেপাশে যতগুলা বক্স আছে সবগুলাও কি সিলিকন। প্রত্যেকটা বক্সে এখানে সিলিকনের। ঠিক আছে, এখানে নতুন কিছু নাই, এটা তো ইন্ট্রিনজিক ম্যাটেরিয়াল, তাহলে এখানে একটা বক্স সিলিকন মানে বাকি সবগুলোও সিলিকন। কিন্তু এইখানে
দুইটা জায়গায় একটু একটু অন্যরকম আছে, খেয়াল করে দেখো। এইখানে একটা বন্ড দেখানো হয়েছে, এখানে একটা বন্ড দেখানো হয়েছে, আর এইখানে একটা ইলেকট্রন বেশি দেখানো হয়েছে, এখানেও একটা ইলেকট্রন বেশি দেখানো হয়েছে। তাইলে এখানে বুঝাইতে চাইছে যদি এখানে একটা করে বন্ড ভেঙে যায় তাইলে একটা করে ইলেকট্রন ফ্রি হয়ে যাবে না? খেয়াল করো তো। তাহলে একটা করে ইলেকট্রন যদি ফ্রি হয় তাহলে যেখান থেকে ফ্রি হইলো সেখানে কি কি পাওয়া যাবে? স্যার মানে একটা বন্ধন চলে যাবে আর কি, রাইট, হোল পাওয়া যাবে। হোল পাওয়া যাবে আর কি। হোল পাওয়া যাবে। তাহলে একটা ইলেকট্রন আর একটা হোল, তাহলে ইলেকট্রন হোল পেয়ার তৈরি হবে, আলটিমেটলি ইএইচপি তৈরি হবে, যেটা আমরা গত ক্লাসে মনে হয় একটু আলোচনা করছিলাম যে ইএইচপি পাওয়া যাবে। ইএইচপি মানে কি, একটা ইলেকট্রন একটা হোল মিলে একটা পেয়ার তৈরি হয়, সেটা হচ্ছে ইএইচপি। তাইলে ইন্ট্রিনজিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যতগুলা হোল ততগুলা ইলেকট্রন, এর কোনো ব্যতিক্রম হবে? না স্যার। এর কোনো ব্যতিক্রম হবে না। আচ্ছা, তাইলে আমরা যদি পরের স্লাইডে যাই, পরের স্লাইডটা কি? পরের স্লাইডটা হচ্ছে এক্সট্রিনজিক ম্যাটেরিয়াল। এক্সট্রিনজিক অথবা হচ্ছে ইমপিওর ম্যাটেরিয়াল বা ইমপারফেক্ট ম্যাটেরিয়াল। এই ক্ষেত্রে কি হয় দেখো, এই ক্ষেত্রে দুই রকম ঘটনা ঘটতে পারে। একটা ঘটনা হচ্ছে এখানে ইলেকট্রনের সংখ্যা বেশি হইতে পারে, এটা হচ্ছে ফিগার এ, যেখানে হচ্ছে ইলেকট্রনের সংখ্যা বেশি। আরেকটা ঘটনা হইতে পারে যেখানে হোলের সংখ্যা বেশি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে যদি দেখি যে এক্সট্রিনজিক ম্যাটেরিয়াল, এখানে হচ্ছে ইলেকট্রনের সংখ্যা বেশি, তার মানে এটা হচ্ছে গ্রুপ 5 দ্বারা ডোপিংটা করা হয়েছে, গ্রুপ 5 এর সাহায্যে ডোপিংটা করা হয়েছে। এখন আমরা জানি যে নরমাল সিচুয়েশনে, ধরো এই যে 0 কেলভিন টেম্পারেচারে, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, টি সমান 0 কেলভিন বা গ্রাউন্ড স্টেট। নরমাল এই টেম্পারেচারে সব ইলেকট্রন কোথায় থাকার কথা? নরমালি ইলেকট্রনগুলো প্রথমে কোথায় থাকার কথা? গ্রাউন্ড লেভেলে। গ্রাউন্ড লেভেলে থাকার কথা, তার মানে ভ্যালেন্স ব্যান্ডে থাকার কথা, এই এই জায়গায় থাকার কথা, যেটা আছেও। দেখো এখানে প্রত্যেকটা ঘর কিন্তু ইলেকট্রন দ্বারা ফিল্ড আপ। আবার এইখানে কোনো ইলেকট্রন নাই, তাই হওয়া উচিত, কারণ টেম্পারেচার তো পরিবর্তন করো নাই। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই ইসি আর এই ইভির মাঝখানে নতুন করে একটা এনার্জি লেভেল তৈরি হয়েছে, এটা নাম হচ্ছে ইডি। ইডি ইডি এটা হচ্ছে একটা নতুন এনার্জি লেভেল। এই এনার্জি লেভেলটা আগের ছবিতে ছিল কি? এখানে যদি আঁকা হয় নাই, কিন্তু এখানে কি আর কোনো লেভেল আছে ইসিভি ছাড়া ইন্ট্রিনজিকের জন্য? এই মাঝখানটাতে কি কোনো এনার্জি লেভেল আদৌ থাকতে পারে? না স্যার। থাকার কথা না। হ্যাঁ, আচ্ছা, যদি ম্যাটেরিয়ালটা পিওর হয়। এখন তো তুমি ম্যাটেরিয়ালটার নামটাই দিতেছো এক্সট্রিনজিক ম্যাটেরিয়াল, মানে সে তার পিওরিটিটা তার আর নাই, এখন সে ডোপিং হয়ে গেছে। এখন ডোপিংটা যদি আমি এন টাইপ করি তাহলে যে লেভেলটা তৈরি হয় এটার নাম হচ্ছে ডোনার এনার্জি লেভেল। মনে রাখবা নামটা, এটার নাম হচ্ছে ডোনার এনার্জি লেভেল, ঠিক আছে? এটা হচ্ছে ডোনার এনার্জি লেভেল। আচ্ছা, তাহলে ডোনার এনার্জি লেভেলে খেয়াল করে দেখো, নরমালি এই অংশে কোনো এনার্জি স্টেট থাকার পসিবল না, কারণ এটা হচ্ছে ফরবিডেন এনার্জি। কিন্তু যখন আমি ডোপিং করব তখন ম্যাটেরিয়ালটা হয়ে যাবে এক্সট্রিনজিক, এবং এক্সট্রিনজিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে নতুন করে একটা এনার্জি লেভেল এখানে তৈরি হইতে পারে। যেই এনার্জি লেভেলের মধ্যে আবার কি আছে, এই ব্ল্যাক ডট গুলো আসলে কি বোঝাচ্ছে বলতো? এই যে ব্ল্যাক ডট, এগুলো দিয়ে কি বুঝতেছো? কিসের সংখ্যা এগুলা? ইলেকট্রন। ইলেকট্রনের সংখ্যা। তাইলে এই ডোনার লেভেলে কিছু ইলেকট্রন আছে। এখন খেয়াল করো, টেম্পারেচার কত ছিল শুরুতে? 0 কেলভিন। 0 কেলভিন। সেকেন্ডারিতে টেম্পারেচার কত? 50 কেলভিন। তাহলে তুমি একটা থার্মাল এক্সাইটেশন দিচ্ছ, থার্মালি এক্সাইট করতেছো। তাহলে থার্মাল এক্সাইটেশন করা মানে কি, এই ইলেকট্রন গুলাও এনার্জাইজড হবে, আবার এইখানে যে ইলেকট্রন ছিল এগুলাও এনার্জাইজড হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই ইলেকট্রন গুলো এনার্জাইজড হয়েছে কিন্তু এরা মুভ করে নাই, মুভ করছে কে? কোথা থেকে ইলেকট্রন মুভ করছে? ইডি লেভেল থেকে, ডোনার লেভেল থেকে। ডোনার লেভেল থেকে কেন বলতো? কেন? একদম সিম্পল লজিক, কেন এরকম হলো বলতো? বিষয়টা একদম সিম্পল। তুমি এইখান থেকে যদি একটা ইলেকট্রনকে মুভ করাইতে চাও, তোমার যত এনার্জি বেশি লাগবে। রাইট রাইট, ভেরি গুড, এনার্জি অনেক বেশি লাগবে। কিন্তু এইখানে অলরেডি যে ইলেকট্রন গুলো আছে এগুলো মুভ করার জন্য এতটুকু পরিমাণ এনার্জি দিলেই হবে। তাইলে যখন তুমি এক্সাইটেশন দিচ্ছ, মানে 0 কেলভিন থেকে 50 কেলভিন এক্সাইটেশন দিচ্ছ, তখন সাথে সাথে এই ইলেকট্রন গুলো প্রথমে মুভ করা শুরু করবে, এই ইলেকট্রন গুলা যেগুলো হচ্ছে ডোনার লেভেলে ছিল। তাইলে ডোনার লেভেল থাকার সুবিধাটা কি বলো?
কম এনার্জিতে ইলেকট্রন মুভ করা যায়। রাইট রাইট, কম এনার্জি দিলে ইলেকট্রনের মুভমেন্ট শুরু হবে, আর ইলেকট্রনের মুভমেন্ট শুরু হইলে কি পাওয়া যাবে? ইলেকট্রিসিটি, ইলেকট্রনিক ফ্লো পাওয়া যাবে, মানে কারেন্ট কন্ডাকশন পাওয়া যাবে। রাইট, তার মানে এন টাইপ ম্যাটেরিয়াল হচ্ছে দ্রুত কন্ডাক্ট করবে। ঠিক আছে, এন টাইপ ম্যাটেরিয়াল গুলো দ্রুত কন্ডাক্ট করবে। আচ্ছা, এখন যদি এটাকে আমরা বলছিলাম ডোনার লেভেল এনার্জি, আর ডোনার লেভেল এনার্জি পাওয়ার জন্য আমাকে গ্রুপ 5 থেকে ম্যাটেরিয়াল ধার করে নিয়ে আসতে হবে। আচ্ছা, এখন যদি আমরা সেকেন্ড সিনারিওটা চিন্তা করি, সেকেন্ড সিনারিওটা হচ্ছে কি, দেখো খেয়াল করে, এখানে হচ্ছে কন্ডাকশন ব্যান্ড আগের মতোই খালি থাকবে, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, এটা ইলেকট্রন দ্বারা ফিল্ড থাকবে, টেম্পারেচার হচ্ছে শুরুতে 0 কেলভিন, সবই ঠিক আছে। নতুন একটা জিনিস অ্যাড হয়েছে, সেটা কি? ইসি ঠিক আছে, ইভি ঠিক আছে, নতুন যে জিনিসটা অ্যাড হয়েছে সেটার নাম কি? ইয়ে ইএ। ইএ, ই এর নামটা হচ্ছে কি? ই এর নামটা হচ্ছে অ্যাকসেপ্টার লেভেল এনার্জি। ইএ মানে হচ্ছে অ্যাকসেপ্টার, আগে ছিল ডোনার, এখন হচ্ছে অ্যাকসেপ্টার। তাইলে ডোনার ইলেকট্রন ডোনেট করে, আর অ্যাকসেপ্টার কি করে বলতো? অ্যাকসেপ্ট করে। কাকে করবে? ইলেকট্রনকে স্যার। ইলেকট্রনকেই করবে। তাহলে ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করতে হইলে শুরুতে সেখানে কি আছে? এখানে কিছু ড্র করা হয় নাই, তার মানে এখানে কি আছে বলতো? আগের ছবিটা হোল খেয়াল আছে, করো। হোল আছে স্যার, হোল রাইট রাইট ইলেকট্রন রাইট করবে আর রাইট, কি। গুড, ভেরি গুড। তাহলে এখানে শুরুতে ছিল ইলেকট্রন, কারণ গ্রুপ 5, গ্রুপ 5। এখানে হবে গ্রুপ 3 ম্যাটেরিয়াল, এখানে যেহেতু গ্রুপ 3 ম্যাটেরিয়াল, এই জন্য শুরুতে থাকবে হোল। তুমি এখন চাইলে আঁকতে পারো, কোনো সমস্যা নেই, তুমি যদি এভাবে করে আঁকো সার্কেল, তার মানে বোঝা যাবে এখানে হোল আছে। তাইলে অ্যাকসেপ্টার লেভেল ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে। এখন যখন তুমি টি সমান 0 কেলভিন থেকে টেম্পারেচারটাকে পরিবর্তন করলা, টি সমান 50 কেলভিন, টেম্পারেচার চেঞ্জ হলো, তাহলে এই ইলেকট্রন গুলো এখন কি হয়ে যাবে? এনার্জাইজড হবে। এনার্জাইজড হয়ে তারা তাদের অবস্থার পরিবর্তন করার চেষ্টা করবে, এইখানে আসার চেষ্টা করবে। কিন্তু এইখানে আসার আগে তারা দেখবে কি, কাকে দেখবে প্রথমে? ইসি লেভেলে যাওয়ার আগে তারা প্রথমে কাকে দেখবে? তো ওই যে ইয়ে এনার্জি লেভেল বা অ্যাকসেপ্টার লেভেলকে দেখবে। তাহলে সে প্রথমে খালি জায়গা পেয়ে যাচ্ছে কোথায়? অ্যাকসেপ্টার লেভেলে। কন্ডাকশন ব্যান্ডে তো খালি জায়গা আছেই, এতে তো কোনো সন্দেহই নাই, কিন্তু এইখানে আসার আগেও তার জন্য এইখানে কয়েকটা খালি জায়গা রয়ে যাচ্ছে। তাহলে সে প্রথমে এইখানে বসে যাবে, এই ইএ লেভেলে বসে যাবে। তাহলে এই ইএ লেভেলটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো, ঠিক আছে। তারপর এইখান থেকে আবার এনার্জাইজড করে তাকে উপরে নিয়ে যাওয়া যাবে, অথবা উপর থেকে যখন নিচে নামবে তখন প্রথমে ইএ লেভেলে নামবে, তারপর সেখান থেকে ইভি লেভেলে নামবে। তাইলে এই যে ট্রানজিশন গুলা দুইটা ক্ষেত্রেই খেয়াল করো, এই ক্ষেত্রে বা এই ক্ষেত্রে, দুই ক্ষেত্রেই ট্রানজিশন গুলা কি ডাইরেক্ট নাকি ইনডাইরেক্ট? স্যার। ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট ট্রানজিশন। কেন ইনডাইরেক্ট? কারণ হচ্ছে দুই ক্ষেত্রেই আমার ইজি এর ভিতর এনার্জি লেভেল ফর্ম হয়েছে, যেটা নরমালি হওয়ার কথা ছিল না। যদি ইজিটা সম্পূর্ণ ফ্রি থাকে তাহলে ট্রানজিশন হবে ডিরেক্ট, তাইলে ইন্ট্রিনজিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ডিরেক্ট ট্রানজিশন, আর যখনই ম্যাটেরিয়ালটা এক্সট্রিনজিক তখন কিন্তু ইনডিরেক্ট ট্রানজিশন, কারণ এনার্জি লেভেল মানে এই ব্যান্ড গ্যাপের মধ্যে এনার্জি লেভেল ফর্ম হয়ে যাচ্ছে। এটা ইলেকট্রনও হইতে পারে, সেটা হোলও হইতে পারে। এখন যদি আমরা দুইটাকে একসাথে করি তাহলে আমরা এই সি নাম্বার ফিগারটা পাবো। সি নাম্বার ফিগারটা হচ্ছে যেখানে ডোনারও থাকবে, অ্যাকসেপ্টারও থাকবে, এবং কোভ্যালেন্ট বন্ড ফরমেশন করবে। সিলিকনটা হচ্ছে প্রাইমারি এলিমেন্ট, সিলিকনের সাথে আমরা ডোনার লেভেল অ্যাড করতেছি, এই যে দেখো আর্সেনিক দিয়ে আমরা ডোনার লেভেল অ্যাড করতেছি। অ্যাকসেপ্টার লেভেল আমরা অ্যাড করতেছি বোরনের সাহায্যে। তাহলে বোরন পাইলাম, আর্সেনিক পাইলাম, বাকিগুলা কি? তাহলে বাকি সবগুলা কি বোঝাচ্ছে? সিলিকন বোঝাচ্ছে, বুঝছো? এখানে সবগুলো হচ্ছে সিলিকন, মাঝখানে এই একটা হচ্ছে আর্সেনিক, মাঝখানে এই একটা হচ্ছে বোরন। খেয়াল করে দেখো, আর্সেনিকের পাশে একটা ইলেকট্রন দেখাচ্ছে, তার মানে এটা এক্সট্রা, এটা ফ্রি এলিমেন্ট। এই ফ্রি ইলেকট্রনটাই কারেন্ট কন্ডাকশনে হেল্প করবে। আর বোরনের পাশে দেখো একটা বন্ড ভেঙে এখানে একটা বন্ড কম, সেখানে দেখানো হচ্ছে একটা হোল, কারণ হোল তো আর বন্ড ফরমেশন করবে না, করবে ইলেকট্রন। তাহলে এখানে একটা ইলেকট্রন কম আছে, এখানে একটা ইলেকট্রন বেশি আছে, তাহলে এই বাড়তি ইলেকট্রন গুলো হচ্ছে তোমাকে কারেন্ট কন্ডাকশনে হেল্প করবে। অথবা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এই হোল গুলাও কারেন্ট কন্ডাকশনে হেল্প করতে পারে। কিন্তু আমরা জানি কি, যে এখানে মোবিলিটির একটা ব্যাপার আছে, ইলেকট্রনের মোবিলিটি হোলের মোবিলিটির চেয়ে বেশি। এটা আমরা আরো একটা লেকচার পরে আবার একটা নিয়ে আলোচনা করব। যেহেতু ইলেকট্রনের মোবিলিটি বেশি, এই জন্য ইলেকট্রনের মুভমেন্ট বেশি হয়, এই জন্য কন্ডাকশন বেশি হয়। হোলের মোবিলিটি কম, হোলের
কন্ডাকশন কম হবে, সেই জন্য কারেন্টও কম পাওয়া যাবে। ইলেকট্রনের জন্য যতটুকু কারেন্ট পাওয়া যাবে হোলের জন্য তার চেয়ে কম পাওয়া যাবে। আচ্ছা গেল। এখন দেখো আমাদের ব্যাকগ্রাউন্ডের উপর বেস করে আমরা এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফার্মি লেভেলের যে ফরমেশন সেটা, বা ফার্মি লেভেলের যে ইকুয়েশন সেটা, এবং তার সাথে কেরিয়ার কনসেন্ট্রেশন গুলার ইকুয়েশন ডিরাইভ করব। কেরিয়ার কনসেন্ট্রেশন, তাহলে কেরিয়ার হচ্ছে আমাদের কাছে দুইটা। কেরিয়ার কনসেন্ট্রেশন মানে হচ্ছে আমাদের দুই ধরনের কেরিয়ার আছে, একটা হচ্ছে এন কেরিয়ার আর একটা হচ্ছে পি কেরিয়ার, অথবা একটা হচ্ছে ইলেকট্রনের কেরিয়ার আর একটা হচ্ছে হোলের কেরিয়ার। আর কনসেন্ট্রেশন মানে হচ্ছে ওই পিছনের কনসেপ্টটা, তোমার কাছে যতগুলা এনার্জি স্টেট আছে, যেটাকে তুমি ডস ফাংশন বলতেছো, ডেনসিটি অফ স্টেটস, প্রত্যেকটা এনার্জি স্টেটে ইলেকট্রন বা হোল থাকতেও পারে নাও পারে। যতগুলা আছে ওই পরিমাণ ইলেকট্রন ম্যাক্সিমালি থাকতে পারে, কিন্তু ওই জায়গাগুলা যদি খালি থাকে, সবগুলা ইলেকট্রন বা হোল দ্বারা অকুপাইড না থাকে, সেটাও সম্ভব। এখন তুমি গত ক্লাসে ডিরাইভ করছো কি ডেনসিটি অফ স্টেটস এর ইকুয়েশন। প্রথমে ইকুয়েশনটা ডিরাইভ করছো ফ্রি ইলেকট্রনের জন্য, খেয়াল করে দেখো। তারপরে তুমি শর্ত আরোপ করছো, করে শুধু সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের জন্য করছো, যেটা আবার এন টাইপ। তারপরে আবার কিছু শর্ত আরোপ করে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল ইউজ করছো, যেটা হচ্ছে পি টাইপ। তার মানে তুমি ডেনসিটি অফ স্টেটস ফাংশন তিনটা ডিফারেন্ট সিচুয়েশনের জন্য ডিরাইভ করতে পারছো। এখন তোমাকে যদি বলা হয় যে ক্যারিয়ার কনসেন্ট্রেশন বের করো, তাহলে তুমি জানো যে ডেনসিটি অফ স্টেটস সেখানে কতগুলা ক্যারিয়ার থাকতে পারে। যদি সবগুলাই থাকে তাহলে তো ভালো, কোনো সমস্যা নাই। যদি কিছু কম থাকে, বা হচ্ছে ইলেকট্রনের সংখ্যা এক্স্যাক্টলি কত বা হোলের সংখ্যা এক্স্যাক্টলি কত, এই জিনিসটা যদি তোমার বের করতে হয়, তাহলে তোমার স্ট্যাটিস্টিক্যাল ইকুয়েশন ইউজ করতে হবে। স্ট্যাটিস্টিক্যাল ইকুয়েশন গুলোর ডিরাইভেশন নাই, এগুলো হচ্ছে ফর্মুলা টাইপ, বুঝছো? স্ট্যাটিস্টিক্যাল যে ইকুয়েশন গুলো আমরা ইউজ করতে পারি মেইনলি ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স, আর একটা আছে বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স, সম্ভবত ওইটা আমরা ইউজ করি না, ওইটা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়। আমরা এখানে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্সটা ব্যবহার করব। এই যে ইকুয়েশন, যেটা হচ্ছে 3.10। এখন তুমি যদি আমাকে বলো যে স্যার 3.10 ডিরাইভ করে দেখান, এটা ডিরাইভেশন আছে, কিন্তু সেটা আমাদের আলোচনার বিষয় না। আমরা ধরে নিচ্ছি এই স্ট্যাটিস্টিক্সটা ভ্যালিড। ফার্মি ডিরাক এই স্ট্যাটিস্টিক্সটা বেসিক্যালি, ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স মানে ইকুয়েশন যেটা হচ্ছে 3.10, আমরা ধরে নিচ্ছি এটা ভ্যালিড। এটাকে ব্যবহার করে আমরা এন এর কনসেন্ট্রেশন অথবা পি এর কনসেন্ট্রেশন ক্যালকুলেট করব। এইটার ডিরাইভেশন আমাদের জানার মুখ্য উদ্দেশ্য না, এটা হচ্ছে ভ্যালিড। এটাকে ইউজ করে আমরা হচ্ছে একটা সেমিকন্ডাক্টরের মধ্যে নাম্বার অফ ইলেকট্রন অথবা নাম্বার অফ হোল ডিরাইভ করার চেষ্টা করব। ঠিক আছে? কেন করতে পারতেছি? কারণ হচ্ছে আমাদের এখানকার যে কনসেপ্ট, এই যে ফার্মি লেভেলের যে কনসেপ্ট, সেখানে শুরুতেই দেখবা লেখা আছে, বইটা খুললেই দেখবা লেখা আছে যে ইলেকট্রনস ইন সলিডস ওবে ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স। তার মানে আমরা, আমাদের এই কোর্সের নামই হচ্ছে এসএসডি, সলিড স্টেট ম্যাটেরিয়াল। ঠিক আছে? সলিড স্টেট ডিভাইস। তাহলে ইলেকট্রনস, সলিডের ভিতর যে ইলেকট্রন গুলা থাকে, এগুলা ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স কে ফলো করে। এখন সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল গুলা কি সলিড ম্যাটেরিয়াল কিনা? জি স্যার। তাহলে সেমিকন্ডাক্টর গুলা যদি সলিড ম্যাটেরিয়াল হয়, তাহলে সেমিকন্ডাক্টরের মধ্যে যতগুলো ইলেকট্রন আছে তারাও কাকে ফলো করবে? ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স কে ফলো করবে। এখন তুমি যদি ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স বুঝে ফেলো এবং এটাকে ইউজ করা শিখো, তাহলে তুমি এনআরপি এর ইকুয়েশন ডিরাইভ করতে পারবা। আর যদি ফার্মি ডিরাক ইকুয়েশনটা আসলে কি এটা যদি না ধরতে পারো, তাহলে কিন্তু এনপি হ্যাঁ পারবা তুমি মুখস্থ করে হয়তো মনে রাখবা, কিন্তু আসলে এগুলো খুব ইন্টারেস্টিং। তোমাকে বেসিক ইকুয়েশন দুই একটা শুধু মনে রাখতে হবে, আর বাকি যে ইকুয়েশন গুলো আছে এগুলা ওই 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 ইকুয়েশন গুলোর উপর বেস করেই তৈরি হয়। দেখলেই বুঝবা যে প্রথম দিকে, যেমন কেপি মডেলে দেখছো যে প্রথম দিকে 7-8টা ইকুয়েশন হচ্ছে ডিফারেন্ট, এরপরে কিন্তু রিপিটেটিভ হয়, এটার সাথে এটা মিলে, এটার সাথে এটা মিলে। এখানেও তাই, এখানে আমরা 3-4টা মৌলিক ইকুয়েশন শিখবো, বাকি ইকুয়েশন গুলো সব এদের উপর, মানে এদের মডিফিকেশন। আচ্ছা, তাহলে প্রথমে ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স এর যে ইকুয়েশনটা সেটা হচ্ছে f of e is equal to 1 divided by 1 plus e to the power e minus ef over kt। আচ্ছা দেখো, এখানে কিন্তু খুব সিম্পল কিছু টার্ম ইউজ করা হয়েছে। f of e মানে হচ্ছে এনার্জির একটা ফাংশন, এনার্জির ফাংশন। এটা দিয়ে বোঝা যায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা, এটা দিয়ে বোঝাচ্ছে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা। f of e is equal to 1 divided by 1 plus e to the power e minus ef over kt। আচ্ছা, প্রথমে হচ্ছে কে আর টি কি, অলরেডি আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি। কে এবং টি কে যদি আমরা রুম টেম্পারেচারে রেখে মাল্টিপ্লাই করি,
কে এবং টি কে যদি আমরা রুম টেম্পারেচারে রেখে মাল্টিপ্লাই করি তাইলে আমরা পাই 0.0259 ইলেকট্রন ভোল্ট। 0.0259 ইলেকট্রন ভোল্ট। এটা আমি তোমাদেরকে কোনো একটা ক্লাসে হোমওয়ার্কও দিয়েছিলাম যে কে মানে হচ্ছে এই যে দেখো কে মানে হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, এটার ভ্যালুটা হচ্ছে এইভাবে আসে। আর টি মানে হচ্ছে টেম্পারেচার, রুম টেম্পারেচার মানে হচ্ছে 300 কেলভিন। এই দুটাকে যদি তুমি মাল্টিপ্লাই করো তাহলে তুমি এই ভ্যালুটা পেয়ে যাবা 0.0259 ইলেকট্রন ভোল্ট। তাইলে এইখান থেকে তুমি যখন ক্যালকুলেশনটা করবা করলে তুমি দেখবা যে এখান থেকে রেজাল্টটা তিন রকম হইতে পারে। এই যে এখানে দেখানো হয়েছে রেজাল্টটা তিন রকম হইতে পারে। আচ্ছা, তো আমরা এখানে কি কি এলিমেন্ট ইউজ করতেছি? একটা হচ্ছে দেখো ইলেকট্রনের এনার্জি ই, এই ক্যাপিটাল ইটা হচ্ছে কি ইলেকট্রনের জন্য এনার্জি কত সেটা। আচ্ছা, ইএফ মানে হচ্ছে ফার্মি লেভেলের এনার্জি কত সেটা। একটা হচ্ছে ইলেকট্রনের এনার্জি আর একটা হচ্ছে সেই ইলেকট্রনটা ফার্মি লেভেলে কতটুকু এনার্জি পাচ্ছে সেটা, ই মাইনাস ইএফ। আর কেটি মানে কি? কেটি মানে হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্টের সাথে রুম টেম্পারেচারের মাল্টিপ্লিকেশন, অথবা টেম্পারেচার যদি পরিবর্তন হয় তাহলে কে ইনটু টি মাল্টিপ্লাই করলে এই ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে। আর এই ভ্যালুটা চেঞ্জ হয়ে গেলে ওভারঅল ইলেকট্রন পাওয়ার যে সম্ভাবনা বা এফওপি প্রবাবিলিটি সেটাও চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো যে এইখানে তিন রকম ঘটনা ঘটতে পারে বলতো, ই আর ইএফ এটার মধ্যে ঘটনা ঘটতে পারে তিন রকম। কিভাবে তিনটা ঘটবে বলতো? আন্দাজ করো, দুইটা জিনিস কম্পেয়ার করতেছো ই এবং ইএফ, তাহলে কম্পারিজনটা কয় ভাবে বড় হইতে পারে? হবে ই থেকে ছোট হবে। হ্যাঁ হ্যাঁ, বলো, ট্রাই করো, বলো কি বলছিলা। প্রথমে প্রথমে দুইটা জিনিস কম্পেয়ার করতেছো, তাহলে প্রথমে কি চিন্তা করবা? দুইটা কি? বড় হবে, ছোট হবে, নাহলে সমান হবে। রাইট 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 রাইট, ভেরি গুড। তাহলে এক নাম্বার হচ্ছে দুইটা জিনিস সমান হবে। প্রথমে আমরা সমানই চিন্তা করি, প্রথমে চিন্তা করছি দুইটা জিনিস সমান হবে, একটা বড় হবে অন্যটা বড় হবে, এর বাইরে আর কিছু সম্ভব? না স্যার, এর বাইরে আর কিছু সম্ভব না। তাহলে এখন দেখো, যদি ই এবং ইএফ সমান সমান হয় তাইলে ই মাইনাস ইএফ মানে এই অংশটা, যেটা খেয়াল করো, যদি ই আর ইএফ সমান সমান হয় তাহলে এই অংশটার ভ্যালু কত হবে বলতো? 1 হয়ে যাবে। 1 হয়ে যাবে, Half রাইট। আর কিছু। যদি এইটা কোথায় লেখা আছে, এটা তো এখানে কোথাও লেখা থাকার কথা। আচ্ছা, এই জিনিসগুলো হয়তো ক্লাস হইলে আমি লিখতাম বোর্ডে, এখানে হয়তো উল্লেখ করা হয় নাই। তো তোমরা একটু খেয়াল করো। তাইলে ধরো এক নম্বর শর্ত হচ্ছে ই ইজ ইকুয়াল টু ইএফ। মনে মনে ক্যালকুলেশন গুলা করো। তাহলে ই ইজ ইকুয়াল টু ইএফ মানে হচ্ছে এই ই টু দি পাওয়ার সামথিং এভরিথিং উইল বি টার্নড ইনটু 1, তার মানে 1 ডিভাইডেড বাই 2। দেখো ঠিক আছে কিনা। ইজ ইকুয়াল টু এফ অফ ই, এফ অফ ই মানে হচ্ছে 1/2 হইছে। দেখো তো এটা হইছে কিনা। জি স্যার। ওকে, তাইলে এখন দেখো তুমি এফ অফ ই কে ড্র করার চেষ্টা করতেছো ই এর এগেইনস্টে, ঠিক আছে? এফ অফ ই ভার্সাস ই। তাহলে এখন তুমি কোন পজিশনটা পাইলা? এই হাফ পজিশনটা পাইলা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই লাইনটা তুমি এখন পাইছো। এখন তুমি 2 নম্বর শর্ত আরোপ করো যে ই ইজ গ্রেটার দেন ইএফ। এটাকে চিন্তা করো, ই ইজ গ্রেটার দেন ইএফ। তাইলে এটা হবে তোমার গ্রাফের এই পজিশনটা হচ্ছে ইএফ এর পজিশন, তাই তো? এই যে এই দাগটা খেয়াল করো তো, এই দাগটা হচ্ছে ইএফ এর জন্য। তাহলে এখন এটাকে ধরো রিজিয়ন 1 আর এটাকে ধরো রিজিয়ন 2। বলো তো তুমি কোন রিজিয়নে আসো এই শর্ত মোতাবেক? এই শর্ত অনুযায়ী তুমি কোন রিজিয়নে আসো? 2 তে। 2 তে। তাহলে 2 তে এফ অফ ই এর ভ্যালু কত বলো তো? এফ অফ ই এর ভ্যালু কত 2 নম্বর রিজিয়নে? এই রিজিয়নে হাফের থেকে কম। একের থেকে কম, তাই না? হাফের থেকে কম। কিন্তু আমি যদি বলি জি। 0, খেয়াল করছো? 0ই তো হচ্ছে আলটিমেটলি, তাই না? জি একটু স্যার। একটু ভ্যালু আছে কিন্তু একটা সময় 0 হয়ে যায়, তার মানে এখানে 0-র দিকে নিয়ে যেতে হবে। কিভাবে নিবা খেয়াল করো। তোমার যদি এই ভ্যালুটা 0 হইতে পারে কখন বলো তো?
এইখান থেকেই তো আসতে হবে যে f of e is equal to 1 divided by 1 plus e to the power e minus f by kt। এইখান থেকেই তোমাকে জিরোটা বানাইতে হবে। কিভাবে বানাবো চিন্তা করো তো। যদি ইনফিনিটি এসে পড়ে আর কি। ইনফিনিটি এসে পড়ে, রাইট। তার মানে তুমি যদি ধরো ই একটু বেশি, একটু মানে অনেক বেশি, ইএফ একদমই কম, তাহলে এই দুইটার ডিফারেন্স হচ্ছে অনেক বড় একটা ভ্যালু। তাহলে এই দুইটা ভ্যালু যদি অনেক বড় হয় তাহলে 1 প্লাস করার কোনো মানে আছে? 1 প্লাস করা না করা সেম। তাহলে 1 প্লাস করা না করা যদি সেম হয় তার মানে 1 ডিভাইডেড বাই ইনফিনিটি টাইপের একটা ভ্যালু। তাহলে 1 বাই ইনফিনিটি মানে কত? 0। 0। তাহলে তুমি এখানে পেয়ে যাবা হচ্ছে 0। 0 সমান সমান f of e। 0 সমান সমান f of e। তার মানে দুইটা রিজিয়ন পাওয়া শেষ। একটা রিজিয়ন হচ্ছে ঠিক মাঝখানে, এই মাঝখানটা, আর একটা রিজিয়ন হচ্ছে এই 2 নম্বর রিজিয়নটা। তাহলে বাকি রইলো কে? 3 নম্বর শর্ত আরোপ করো। বাকি রইলো কোন রিজিয়নটা? এই নাম্বার 1 রিজিয়নটা। তাহলে এই রিজিয়নের ক্ষেত্রে শর্ত হচ্ছে e is less than ef। e is less than ef। তাহলে এই ধরনের সিচুয়েশনে আমার ভ্যালুটা কত হইতে হবে? আমি এখন এই রিজিয়নে থাকবো, এই রিজিয়নে থাকবো। তাহলে এই রিজিয়নে আমার ভ্যালুটা কত হইতে হবে বলো তো? 1 হইতে হবে। 1 হইতে হবে। তাইলে এই ইকুয়েশনটা 1 হবে কখন বলো? এই ইকুয়েশনটা 1 হবে কখন? যদি স্যার ওই যে এই পার্টটুকু স্যার 0 হয়ে যায় তাহলে এই পার্টটুকু 0 হয়ে যায়, রাইট। তাহলে এই পার্টটুকু 0 হওয়ার অর্থ হচ্ছে আমি এই পার্টটুকুকে ধরবো খুবই কম ভ্যালু, খুবই কম ভ্যালু। তাহলে এই পার্টটা যদি 0 হয়ে যায় তাহলে এটা অংশ বাদ, এটা অংশ বাদ। তাহলে 1 বাই 1, 1 বাই 1 মানে কি? 1 বাই 1 মানে হচ্ছে তুমি পাচ্ছ f of e is equal to 1। f of e is equal to 1। তাইলে দেখো জিনিসটা এরকম কিনা যে যখন তোমার ইলেকট্রনের এনার্জি আর ফার্মি লেভেলের এনার্জি সমান সমান তখন তোমার ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা হাফ। মানে এখন ইলেকট্রনটা এই পোরশনে পাবা নাকি এই পোরশনে পাবা সেই সম্ভাবনাটা হচ্ছে হাফ। এখন যদি তুমি ইলেকট্রনের এনার্জি ফার্মি লেভেলের চেয়ে অনেক অনেক বেশি হয় সেই ক্ষেত্রে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0। এটা হচ্ছে এই রিজিয়নটা। এই রিজিয়নে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা হচ্ছে 0 থিওরিটিক্যালি। প্র্যাকটিক্যালি কিছু ইলেকট্রন থাকবে, এই যে দেখতেছো কিছু কিছু ইলেকট্রন আছে। আর যখন ইলেকট্রন এনার্জি ফার্মি লেভেল এনার্জির চেয়ে কম তখন ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 100%। তার মানে ইলেকট্রন থাকবেই থাকবে, যেটা হচ্ছে আমাদের এই রিজিয়নটা। এই যে 1 রিজিয়ন, তারপর এটা হচ্ছে আমাদের হাফ রিজিয়ন, আর এই পাশটা হচ্ছে আমাদের 0 রিজিয়ন। ঠিক আছে, এই তিনটা রিজিয়নের মধ্যে আমাদের কাজ করতে হবে। তাহলে একটা রিজিয়নে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা হাফ, একটাতে একেবারেই সম্ভাবনা নাই, আরেকটাতে পুরোপুরি সম্ভাবনা আছে। ঠিক আছে, তাইলে তুমি এটাকে একটা কাইন্ড অফ, আমি এখানে একটু ছোট করে আঁকি, তুমি এটাকে একটা স্ট্রেট লাইন হিসেবে কনসিডার করতেছো যেটার মাঝখান বরাবর ফার্মি লেভেলটা ক্রস করছে। এক জায়গায় ইলেকট্রন পাবা, এক জায়গায় হাফ সংখ্যক, এক জায়গায় হচ্ছে 0 সংখ্যক, এরকম চিন্তা করতেছো। কিন্তু বেসিক্যালি এটা যেহেতু একটা এক্সপোনেনশিয়াল কার্ভ, খেয়াল করো, এটা যেহেতু একটা এক্সপোনেনশিয়াল কার্ভ, এই কার্ভটা যখন তুমি ড্র করবা এই কার্ভটা দেখতে এরকম হবে, এক্সপোনেনশিয়াল হবে, স্ট্রেট লাইন হবে না। মানে এরকম সরাসরি 1 তারপরে সরাসরি 0, এরকম সরাসরি 0 তা হবে না। এটা একটা স্ট্রেট লাইন না হয়ে এরকম একটু কার্ভেচার টাইপ থাকবে বা এক্সপোনেনশিয়াল টাইপ থাকবে। এই এক্সপোনেনশিয়াল টাইপ থাকার কারণ হচ্ছে টেম্পারেচারের পরিবর্তন। খেয়াল করে দেখো, টেম্পারেচার তো আর 0 থাকবে না, টেম্পারেচার তো চেঞ্জ হবে, তাই না? 0 টেম্পারেচারে কি তুমি কাজ করাইতে পারবা? আমরা যে ল্যাবে কাজ করব বা প্র্যাকটিক্যাল যখন আমরা করব তখন কি সেখানে টেম্পারেচার 0 থাকবে? সেখানে তো না কিছু স্যার। টেম্পারেচার থাকবে। তাইলে এই যে ইকুয়েশনটা, আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেই, অনেকেই করতে পারবা, আসলে সবারই করতে পারা উচিত। আমি যদি তোমাকে বলি 3.10 ইকুয়েশনটা ম্যাটল্যাবে প্লট করো ফর টি 10টা ভ্যালু দিয়ে, বা টি এর ভ্যালু 100টা ভ্যালু দিয়ে এটাকে প্লট করো। 100টা কিরকম? ধরো শুরু করলা 270 ডিগ্রি কেলভিন, 270 কেলভিন, আর শেষ করবা 370 কেলভিন পর্যন্ত। একটা ফর লুপ দিতে হবে, জাস্ট একটা ফর লুপ দিবা। এখানে ইলেকট্রনের এনার্জিটা ডিফাইন করে দাও। ধরো ইলেকট্রনের এনার্জি বলে দিলা 10 ইলেকট্রন ভোল্ট, ফার্মি লেভেলের এনার্জি বলে দিলা 5 ইলেকট্রন ভোল্ট, আর কে এর ভ্যালুটা তো দেওয়াই আছে। টি এর ভ্যালুটা একটা ফর লুপ হিসেবে ইউজ করলা যে টি এর ভ্যালু এত থেকে এত, ইনক্রিমেন্ট হচ্ছে 1। পারবা না? তাইলে এই ইকুয়েশনের জন্য যে প্লট, এটা ড্র করতে পারবা কিনা বলো তো? জি স্যার। পারবা। যদি এটা ড্র করতে পারো তাহলে ড্র করার পরে দেখবা যে এই ধরনের এক্সপোনেনশিয়াল গ্রাফই আসবে, এবং দেখবা যে গ্রাফগুলা টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট, টোটালি ডিপেন্ডিং অন টেম্পারেচার, কারণ এখানে বাকি সব ভ্যালু ফিক্সড।
টেম্পারেচারটাই শুধু ভেরিয়েবল। তাহলে এটা যদি ডিপেন্ডিং অন টেম্পারেচার চেঞ্জ হয়, তাহলে খেয়াল করে দেখো কার্ভের যে একটা স্টিফনেস আছে, এই স্টিফনেসটা পরিবর্তন হয়ে যাবে। এরকম ধরো টি ইজ ইকুয়াল টু 0 কেলভিন, তখন কার্ভটা সরাসরি স্ট্রেট লাইন। খেয়াল করো এই যে এই পুরোপুরি স্ট্রেট লাইন। এরপরে ধরো T1, খেয়াল করে দেখো তো T1 এর গ্রাফটা 0-তে যেতে সময় বেশি লাগতেছে না কম লাগতেছে? খেয়াল করে দেখে বলো। T1টা 0-তে কি তাড়াতাড়ি যাচ্ছে নাকি একটু দেরিতে যাচ্ছে? আবার T2টা 0-তে তাড়াতাড়ি যাচ্ছে নাকি দেরিতে যাচ্ছে বলো তো? T2 দেরিতে যাচ্ছে। T2 দেরিতে যাচ্ছে, তাই না? তার মানে যে T2 টেম্পারেচার বেশি, এই কথার অর্থ হচ্ছে সে 0-তে পৌঁছাবে একটু দেরিতে। T1 এর টেম্পারেচার কম, এই কথার অর্থ হচ্ছে সে 0-তে তাড়াতাড়ি পৌঁছেছে। খেয়াল করছো? এই যে এদিক দিয়ে এসে এই যে T1 0, এদিক দিয়ে এসে T2 0। তাহলে এই যে পরিবর্তনগুলো, এগুলো ডিপেন্ড করতেছে টেম্পারেচারের পরিবর্তনের উপর। তাহলে টেম্পারেচার চেঞ্জ করে তুমি চাইলে এই গ্রাফগুলাকে তাদের যে স্টিফনেস, কত তাড়াতাড়ি তারা 0-তে পৌঁছাবে সেটাকে কন্ট্রোল করতে পারবে। তোমরা এই ছবিটা একটু ম্যাটল্যাবে প্লট করো তো, করলেই বুঝতে পারবা। অনেকগুলা প্লট যখন করবা তখন দেখবা যে টেম্পারেচারের পরিবর্তনের সাথে কত তাড়াতাড়ি সে 0-তে পৌঁছাইতে পারে। আচ্ছা, এটা তোমাদের হোমওয়ার্ক। মানে স্যার টেম্পারেচার কম থাকলে কি মানে তখন আর কি ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা একদমই কম? ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কমে যায়, হ্যাঁ। টেম্পারেচার বাড়লে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনাও আস্তে আস্তে বাড়বে। আচ্ছা। কারণ ওই যে ফার্মি লেভেলটা তখন কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে, তার মানে ইলেকট্রনের সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, তাই না? আর ইলেকট্রনের সংখ্যা বাড়লে সেটা 0-তে দেরিতে পৌঁছাবে না? জি স্যার, তখন আচ্ছা, সম্ভাবনা জিরো হওয়ার চান্স। এটাকে প্লট করে দেখবা, এটাকে প্লট করে দেখবা। এখন দেখো আমরা যদি কিসে যাই, আচ্ছা এই যে তাহলে তোমাদের হোমওয়ার্ক, এটা ম্যাটল্যাবে প্লট করে টেম্পারেচার চেঞ্জ করে করে গ্রাফগুলোকে জেনারেট করবা। আচ্ছা এখন আসো আমরা যদি এই ছবি তিনটা নিয়ে একটু আলোচনা করি। এটাই মনে হয় লাস্ট, না আরেকটা ছবি আছে। আচ্ছা এটা বুঝলে পরেরটা অটোমেটিক্যালি বুঝতে পারবা। এখানে তিন টাইপের ম্যাটেরিয়ালকে একসাথে করে দেখানো হচ্ছে কম্পারিজন করার সুবিধার্থে। ইন্ট্রিনজিক ম্যাটেরিয়াল, এক্সট্রিনজিক ম্যাটেরিয়াল। এক্সট্রিনজিক আবার দুই ধরনের, একটা হচ্ছে এন টাইপ এক্সট্রিনজিক, একটা হচ্ছে পি টাইপ এক্সট্রিনজিক। আচ্ছা খেয়াল করে দেখো এখানে যে ছবিটা আমরা আঁকছিলাম যে এফ অফ ই আর ই, এই ছবিটাই এখানে আঁকছি আবার। এই যে এফ অফ ই এবং ই শুধু রোটেশন করা হয়েছে। ওখানে ছিল হচ্ছে ধরো কি বলবো, ওখানে ধরো লম্ব ভাবে ছিল, ধরো যে এখানে এফ অফ ইটা লম্ব ভাবে ছিল, এই যে লম্ব ভাবে ছিল, আর এখন সেটাকে হরাইজন্টালি আঁকা হয়েছে। ঠিক আছে, তার মানে 180 ডিগ্রি শিফট করে দিছো। 180 ডিগ্রি নাকি 90 ডিগ্রি, 90 ডিগ্রি শিফট করছো, শোয়াই দিছো। আর এটাকে জাস্ট তুমি এইভাবে রোটেট করার চেষ্টা করো অ্যান্টি ক্লকওয়াইজ। এটাকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করো তাহলে এটা এইদিকে চলে আসবে, এটা উপরের দিকে চলে যাবে। এই হয়েছে, এই যে এফ অফ ই চলে আসছে এখানে, ই চলে আসছে এখানে। তাইলে এখন দেখো যখন আমি ইন্ট্রিনজিক ম্যাটেরিয়াল নিয়ে আলোচনা করতেছি তখন আমার ফার্মি লেভেলের পজিশনটা খেয়াল করো, কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের ঠিক মাঝখানে। কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের ঠিক মাঝখানে। যখন আমি এন টাইপ ম্যাটেরিয়াল নিয়ে কথা বলতেছি তখন ফার্মি লেভেলটা কন্ডাকশন ব্যান্ডের কাছে চলে গেছে। খেয়াল করে দেখো ফার্মি লেভেল কন্ডাকশন ব্যান্ডের কাছে চলে গেছে। যখন পি টাইপ নিয়ে আলোচনা করতেছি তখন ফার্মি লেভেল ভ্যালেন্স ব্যান্ডের কাছে চলে গেছে। আচ্ছা, এবং নরমালি ইন্ট্রিনজিক অবস্থায় নাম্বার অফ ইলেকট্রন সমান নাম্বার অফ হোল। এখানে দেখো 4টা ইলেকট্রন যেহেতু উপরে গেছে, এখানে 4টা হোল এখানে চলে আসছে, তার মানে অলওয়েজ নাম্বার অফ ইলেকট্রন সমান নাম্বার অফ হোল। এখানে খেয়াল করো এন টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এখানে হোল দেখা যাচ্ছে 2টা, কিন্তু উপরে অসংখ্য ইলেকট্রন পাওয়া যাচ্ছে। কেন? কারণ ডোপিং এর কারণে। যখন তুমি এন টাইপের ডোপিং করছো তখন এইখানে এই এক্সট্রা ইলেকট্রন গুলা চলে আসছে, এবং এই এক্সট্রা ইলেকট্রন গুলা এই ফার্মি লেভেলের এনার্জিটাকে তাদের কাছাকাছি নিয়ে আসছে। একইভাবে যখন তুমি পি টাইপ ডোপিং করছো তখন তোমার এখানে হোলের সংখ্যা বৃদ্ধি পাইছে, এবং এই হোলগুলা ফার্মি লেভেলটাকে নিজেদের দিকে টেনে নিয়ে আসছে। ঠিক আছে, আচ্ছা তাহলে যেহেতু এখানে 3 রকম ম্যাটেরিয়াল, ইন্ট্রিনজিক মানে পিওর, এন টাইপ মানে হচ্ছে ইলেকট্রনের সংখ্যা বেশি, পি টাইপ মানে হচ্ছে হোলের সংখ্যা বেশি, সেই ক্ষেত্রে ফার্মি লেভেলের যে ডিস্ট্রিবিউশন এফ অফ ই এটাও 3 রকম হবে। খেয়াল করে দেখো এফ অফ ই এর যে গ্রাফ এটাও 3 রকম হবে। প্রথমে ইন্ট্রিনজিক অবস্থায় গ্রাফটা থাকবে ন্যাচারাল গ্রাফ, যেখানে ফার্মি লেভেলটা ঠিক মাঝখানে। ঠিক আছে, ন্যাচারাল গ্রাফ। এবং এই ক্ষেত্রে তোমার এই পয়েন্টটা যদি একটু খেয়াল করো, এফ অফ ইসি, এই পয়েন্টটা অনেক তাড়াতাড়ি জিরোর কাছে চলে গেছে। আসলে জিরোই হওয়া উচিত, কিন্তু অনেক তাড়াতাড়ি হয়েছে, এই জিরোটা অনেক তাড়াতাড়ি হয়েছে। মানে এইখানে যে একটা সার্কেল করা আছে এই সার্কেলটার গ্যাপ খুবই কম। আমি বুঝাইতে চাচ্ছি যে এটা ই এর সাথে দ্রুত জিরোতে মিলিত হয়ে যাবে।
কিন্তু যখন আমি এন টাইপ ম্যাটেরিয়ালের কথা চিন্তা করতেছি তখন দেখো এই সার্কেলটা বেশ বড়। এই সার্কেলের যে গ্যাপটা, এই যে এখানে দেখো, এটা এইখানে যে গ্যাপটা ছিল, এই পজিশনের যে গ্যাপটা ছিল, এখন তার চেয়ে বেশি। তার মানে জিরোতে পৌঁছাতে তার সময় বেশি লাগবে। কারণ কি? কারণ এখানে ইলেকট্রনের সংখ্যা বেশি। এখানে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে বেশি, এফ অফ ইসি, বা এখানে এফ অফ ইসি হচ্ছে কম, এখানে এফ অফ ইসি হচ্ছে কম, আর এখানে এফ অফ ইসি হচ্ছে বেশি। তাইলে এটা যদি ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কম হয়, এখানে যদি ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি হয়, তাহলে নিচের যে ছবিটা, যেটা হচ্ছে পি টাইপের জন্য, সেই ক্ষেত্রে এইখানকার এই গ্যাপটা হবে বেশি। খেয়াল করে দেখো, এইখানকার এই গ্যাপটা হবে বেশি। এখন প্রশ্ন হচ্ছে এই গ্যাপটা দিয়ে তাহলে কি বোঝায় বলতো? এই যে এই গ্যাপটার নাম হচ্ছে 1 মাইনাস এফ অফ ইভি। তাহলে এই গ্যাপটা দিয়ে কি বোঝা যায়? এটা কি ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নাকি হোল পাওয়ার সম্ভাবনা? স্যার এটা হোল পাওয়ার সম্ভাবনা। রাইট। তার মানে জিনিসটা এরকম না, খেয়াল করো তো, এফ অফ ইসি কন্ডাকশন ব্যান্ডের সম্ভাবনা যোগ এফ অফ ইভি, এফ অফ ইভি ইজ ইকুয়াল টু কত? এই দুটো যোগ করলে কত পাই? So 1. 1 পাই, 1 পাই। শুধু এফ অফ ইসি মানে কি? শুধু এফ অফ ইসি মানে কি? কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা, তাই না? যেটা হচ্ছে এই জায়গাটা এফ অফ ইসি, বা এই জায়গাটা এফ অফ ইসি। তাইলে 1 মাইনাস এফ অফ ইভি মানে কি? 1 মাইনাস এফ অফ ইভি মানে কি? হোল পাওয়ার সম্ভাবনা। তাইলে দেখো, এই জায়গায় যদি হোল পাওয়ার সম্ভাবনা বাড়ে, তাহলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কত? স্যার ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা স্যার মানে কম স্যার কি, কম মানে জিরো। এই জন্য দেখো গ্রাফটা সরাসরি জিরো হয়ে গেছে। এখানে কিন্তু জিরো হইছে কিন্তু দেরি লাগছে, এখানেও জিরো হইতে অনেক সময় লাগবে, কিন্তু এখানে দেখো যখনই ফার্মি লেভেল ক্রস করে গেছো, এই যে গ্রাফটা জিরো হয়ে গেছে না? জি স্যার। আচ্ছা, তাহলে তিনটা পজিশন আমাদেরকে এখানে আইডেন্টিফাই করা লাগছে। একটা হচ্ছে নরমাল ইকুইলিব্রিয়াম অবস্থা, তারপরে হচ্ছে ইলেকট্রনের সংখ্যা অনেক অনেক বেশি, আর একটা হচ্ছে হোলের সংখ্যা অনেক অনেক বেশি। এবং তিনটা ক্ষেত্রেই একটা জিনিস চেঞ্জ হয়ে গেছে, সেটা হচ্ছে ফার্মি লেভেলের পজিশন। নরমালি ছিল ঠিক মাঝখানে, নরমালি হচ্ছে ঠিক মাঝখানে থাকবে। এন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে উপরের দিকে শিফট করবে, পি ম্যাটেরিয়ালের ক্ষেত্রে নিচের দিকে শিফট করবে। তাইলে ফার্মি লেভেলের পজিশন দেখে আমরা ইলেকট্রন বা হোল পাওয়ার সম্ভাবনা বেশি নাকি কম সেটা বুঝতে পারি। আচ্ছা, এরপরে জাস্ট এই ছবিটা একটু তোমাদের আইডিয়া দেই, তোমরা ডিটেইল অ্যানালাইসিসটা তোমরা নিজেরাই বুঝতে পারবা। খেয়াল করে দেখো, ইন্ট্রিনজিক ম্যাটেরিয়াল ইসি ইবি, মাঝখানে ইএফ। এন টাইপ ম্যাটেরিয়াল ইএফ উপরে চলে গেল, পি টাইপ ম্যাটেরিয়াল ইএফ নিচে নেমে আসলো। আচ্ছা, এইখান থেকে দেখে আমরা 4 নম্বর ছবিতে চলে আসি। যেহেতু এটা ইন্ট্রিনজিক, ইলেকট্রনের সংখ্যা হোলের সংখ্যা সমান সমান, ইলেকট্রন হোলের সংখ্যা সমান সমান। যেহেতু এন টাইপ, ইলেকট্রনের সংখ্যা বেশি, হোলের সংখ্যা কম। যেহেতু পি টাইপ, ইলেকট্রনের সংখ্যা কম কিন্তু হোলের সংখ্যা বেশি। এরপর এই ছবিগুলো আমাদের পরিচিত, এগুলো হচ্ছে ডেনসিটি অফ স্টেটস। এবং ডেনসিটি অফ স্টেটস আমরা জানি, এটা হচ্ছে ইলেকট্রনের ডেনসিটি অফ স্টেটস, এটা হোলের ডেনসিটি অফ স্টেটস। এগুলা শুধু বাড়তেই থাকবে, এগুলো কখনো কমবে না, এগুলো সবসময় শুধু বাড়বে। কিন্তু এগুলার পজিশনটা ফার্মি লেভেলের সাথে একটু সুইচ করতে পারে। যেমন এখানে ছিল একদম মিডলে, এখানে হচ্ছে একটু ইলেকট্রনের দিকে সরে গেছে, এখানে হচ্ছে একটু হোলের দিকে সরে গেছে, কিন্তু এগুলো সবসময় বাড়বে। আর মাঝখানের যে ছবিটা এফ অফ ই দিয়ে যে ছবিটা, এই ছবিটা এইগুলাই, এই ছবিটাই আবার এখানে আঁকা হয়েছে, এই ছবিটাই আবার এখানে আঁকা হয়েছে, আবার এক্সিসটা পরিবর্তন করে দিয়েছে। এই তাইলে এইখানে আমাদের টোটাল 4 রকম ছবি আছে। একটা হচ্ছে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, একটা হচ্ছে ডিওএস ফাংশন, এন অফ ই দ্বারা ডিওএস বোঝানো হয়। এটা হচ্ছে ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স ফাংশন, এফ অফ ই। আর একটা হচ্ছে ক্যারিয়ার কনসেন্ট্রেশন। তাহলে ক্যারিয়ার কনসেন্ট্রেশনের ক্ষেত্রে নরমালি সমান সমান, এন টাইপের ক্ষেত্রে এন বেশি পি কম, পি টাইপের ক্ষেত্রে এন কম পি বেশি। তাহলে এটা তুমি ছবি থেকে দেখতেছো এরকম। এই জিনিসটা আজকে আর হবে না, কালকের ক্লাসে আমরা ইকুয়েশন ডিরাইভ করব। এই জায়গার ইকুয়েশন ডিরাইভ করব, এই জায়গার ইকুয়েশন ডিরাইভ করব, এই জায়গার ইকুয়েশন ডিরাইভ করব। ইকুয়েশন থেকে আমরা বুঝবো যে এটা সমান সমান, এখানে ইলেকট্রন বেশি, এখানে হোল বেশি। তাহলে এটাই আমাদের কাজ। প্রত্যেকটা জিনিস স্ট্রিটম্যানের বইয়ের রেফারেন্স হিসেবে নেওয়া হয়েছে, একটু দেখবা। কালকের ক্লাসে আসার আগে এই ছবিটাও আঁকবা। কালকের ক্লাসে যদি আমাকে একটু দেখাইতে পারো যে ছবিটা আঁকছো, তো খুবই ভালো হয়। আর এই ছবিটা দেখে একটু আইডিয়াটা নিয়ে নিবা যে কোথায় কে কম বেশি হয়। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত। থ্যাংক ইউ। কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, তাইলে তোমরা পরের ক্লাসে চলে যাও। আল্লাহ হাফিজ।